আসসালামু আলাইকুম সম্মানিত সুধী, আমি মোহাম্মদ কামাল উদ্দিন। আজকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমার পিএইচডি জার্নির কিছু অংশ শেয়ার করব বলে। আসলে চাকরি করে পাশাপাশি পড়াশোনা করাটা সত্যিকার অর্থেই কঠিন কাজ, নিঃসন্দেহে কঠিন কাজ। তার উপরে যদি সেটা ব্যাংকের চাকরি হয়, আরও বেশি সুকঠিন কাজ এটা। কিন্তু যদি কঠিন মনোবল থাকে আর দৃঢ়তা থাকে তাহলে সম্ভব। আমি কিন্তু চাকরি করে করেই চার্টার সেক্রেটারি হয়েছি। আমি চাকরি করে এমফিল করেছি এবং ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছি। আলহামদুলিল্লাহ, এখন চার্টার পিএইচডি ক্যান্ডিডেট আমি। আমার এই কাজে যারা খুব বেশি সহযোগিতা করছে আমাকে, আমারই মানে ছোট ভাই বলা যাবে, রাজশাহী ইউনিভার্সিটির রিজবি। সে আমাকে দারুণভাবে ডাটা কালেকশনের ক্ষেত্রে বিভিন্ন রিপোর্ট থেকে ডাটাগুলি কালেকশন করছে। তাকে আমি নিজে গাইড করছি, পাশাপাশি সে নিজেও চেষ্টা করছে। আশা করি একদিন সেও পিএইচডি করবে ইনশাল্লাহ। এখন আমি বলেছি যে তোমার সিভিতে তুমি পিএইচডি অ্যাসোসিয়েট হিসেবে নিজেকে লিখতে পারো, যদিও আমিও পিএইচডি ক্যান্ডিডেট। তো পিএইচডি করতে গিয়ে আমি কিন্তু গত 23 বছর যাবত এটার পিছনে লেগেছিলাম। মাস্টার্স করার পরে প্রায় 98-এ আমার মাস্টার্স কমপ্লিট হয়। তারপরে এই চেষ্টা করছিলাম বিভিন্ন সময় বিভিন্নভাবে, কিন্তু চার্টার সেক্রেটারি না হওয়া পর্যন্ত আমি অন্য কোনো জায়গায় এঙ্গেজ হতে চাচ্ছিলাম না। লাকিলি আমার সুপারভাইজার যিনি আছেন, প্রফেসর ডক্টর জহির রেহান, অত্যন্ত শ্রদ্ধাভাজন একজন ব্যক্তিত্ব আমার জীবনে। আমি বলবো যে তিনি আমাকে আমার জীবনের গতিপথ অন্যরকম করে দিয়েছে। তো আমার যে সাবজেক্ট সেটা হলো ব্যাংকিং অ্যান্ড ফাইন্যান্স, বিজনেস ফ্যাকাল্টিতে, স্কুল অফ বিজনেসে। এবং আমি যে কাজটা করছি, যে টপিক্সটার উপরে আসলে আলটিমেটলি আমি থিসিস করছি, পিএইচডি রিসার্চ করছি, এবং ফাইনালি আমার সেমিনার, কনফারেন্স এবং অন্যান্য যে কাজগুলি করে যাচ্ছি, সেটা হলো টপিক্সটা হলো দ্য ইম্প্যাক্ট অফ নন পারফর্মিং লোনস অন প্রফিটেবিলিটি অ্যান্ড এম্পেরিক্যাল এভিডেন্স ফ্রম দ্য কমার্শিয়াল ব্যাংকস অফ বাংলাদেশ। এই কাজটা করতে গিয়ে আমি আসলে অবাক হয়ে যাই। 2022 সালে, 21 সালের শেষ দিকে যখন আমার জার্নিটা শুরু হয় পিএইচডির, মনে হচ্ছিল যে পারবো এরকম একটা দোলাচলে ছিলাম। কিন্তু আমি খুব কমিটেড ছিলাম যে আমার জীবন যায় আর থাক, আমি এটা করবই, শেষ করবো ইনশাল্লাহ। আমার টিচাররা বা আমার মানে সুপারভাইজার স্যার বারবার বলছিলেন যে দেখেন কামাল সাহেব, পারবেন তো? তা আমি বললাম, স্যার আমার জীবন যায় আর থাক, আমি করবো স্যার, আমি আছি। তো ইনশাল্লাহ আপনার এই দৃঢ়তাটা আমার পছন্দ হয়েছে এবং আপনি এগিয়ে যান, আমি আছি সাথে। আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত আছি। এবং আমার সাথে যারা আছেন অনেক ভালো ভালো স্টুডেন্ট, ভালো ক্যালিবারের, ঢাকা ইউনিভার্সিটির ফাইন্যান্সের স্টুডেন্ট, বোর্ড স্ট্যান্ড করা স্টুডেন্ট। আলহামদুলিল্লাহ তাদের পরেও কিন্তু আমি কোর্স ওয়ার্ক পরীক্ষায় বিজনেস, ব্যাংকিং অ্যান্ড ফাইন্যান্সে, ব্যাংকিংয়ে হায়েস্ট মার্কস পেয়েছি, রিসার্চ ম্যাথোডোলজিতে হায়েস্ট মার্কস পেয়েছি, ভাইবা বোসে হায়েস্ট মার্কস পেয়েছি। তো এটা কিন্তু কি বলবো, এটা আলহামদুলিল্লাহ, এটা গর্বের বিষয় না। আবার এটা আপনাদের সাথে শেয়ার করছি কেন, ফোকাস থাকার বিষয়টা। ওনারা আমার সাথে এই কথাটাই বলেন যে কামাল ভাই, আপনি খুব ফোকাস ছিলেন। ফোকাসটা কেন এত গুরুত্বপূর্ণ? আসলে মানুষের জীবনে ট্রু অ্যান্ড ট্রু যদি করা হয় তাহলে লক্ষ্যে পৌঁছানো খুব সুকঠিন হয়ে যায়। কিন্তু ফোকাস যদি থাকে কেউ, এই ফোকাস নিয়ে কথা বলতে গেলে একটা গল্প আমাকে বলতেই হচ্ছে, যে গল্পটা আমি প্রায় সময় বলে থাকি, যে টাইগার যখন শিকার করতে যায় তখন সে ফোকাস থাকে, একদম ফোকাস থাকে। সে যেটা শিকার করবে সেটাতেই সে ফোকাস করে, এবং তার চাইতে বেশি গতিসম্পন্ন হওয়া সত্ত্বেও হরিণ কিন্তু টাইগারের কাছে ধরা খায়। কেন ধরা খায়? কারণ টাইগার ফোকাস থাকে। টাইগার যখন ফোকাস করে, পৃথিবীর সকল খাবারও যদি টাইগারকে দেওয়া হয়, টাইগার ওদিকে ভ্রুক্ষেপও করে না। তো আমি ওই রকম ভাবে একটু ফোকাস করেছিলাম যে চাকরি আছে, অন্যান্য কাজ আছে, ফ্যামিলি আছে, বাট পুরা সময়টা যখন আমার রুটিন হয়ে যায় বা একটা শিডিউল ডেট হয়ে যায়,
তখন আমি পুরা ইউনিভার্সিটির ক্যাম্পাসে, ইউনিভার্সিটির হলে আমি পুরা সময়ের জন্য, সপ্তাহের পরে সপ্তাহ, মাসের পর মাস আমি ওখানে স্টে করি। এবং একটা রুম বরাদ্দ হয়ে যায়, এবং হোস্টেল সুপারভাইজার যিনি ছিলেন, হোস্টেল সুপারভাইজার আমাকে ফোন করে বলতেন যে স্যার আপনি কখন আসতেছেন। জানে যে আমি ব্যাংক থেকে বের হব, তো ব্যাংক থেকে কখন আসতেছেন স্যার, আমাকে খোঁজ খবর নিত। ইভেন আমার জন্য যারা গেস্ট রুমের ছিল, কন্ট্যাক্ট পার্সন ছিল, তারা সবাই সজাগ হয়ে গিয়েছিল যে স্যার কখন আসবে। তো এই যে একটা ফোকাস হয়ে গিয়েছিলাম, আমার সুপারভাইজার স্যার, আমার টিচার, যারা আমার রিসার্চ ম্যাথোডোলজির টিচার, যারা আমার ডিন, যারা আমার সুপারভাইজার স্যার ছিলেন, আমাকে খোঁজ খবর নিতেন, কামাল আসছেন, কামাল কখন আসছো। তো আমি এই যে রাত নাই দিন নাই, মেঘ নাই বৃষ্টি নাই, শীত নাই গ্রীষ্ম নাই, আরাম নাই আয়েশ নাই, আমি কিন্তু ফোকাস করেছি কি যে আমি কোর্স ওয়ার্ক পরীক্ষায় হাইয়েস্ট মার্কস পেতে চাই। এবং এটা আমি আমার যে ব্যাংকিং অ্যান্ড ফাইন্যান্সের সুপারভাইজার স্যার আছেন, আমার এই সুপারভাইজার স্যারকে আমি 6 মাস আগেই কিন্তু ডিক্লারেশন দিয়েছিলাম, স্যার আমি হাইয়েস্ট মার্কস পাবো এই সাবজেক্টে, অন্তত বাকিগুলির কথা আমি ডিক্লেয়ার করি নাই, কিন্তু এই সাবজেক্টে ব্যাংকিং অ্যান্ড ফাইন্যান্সে আমি হাইয়েস্ট মার্কস পাবো। তো এটা, এই যে ডিক্লারেশনটা, এই যে অ্যানাউন্সমেন্টটা, এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। কেন এটা গুরুত্বপূর্ণ? কারণ আপনি যখন ডিক্লারেশন দিবেন, তখন নিজের সাথে নিজের একটা প্রতিযোগিতা শুরু হয়। আপনার ব্রেন আপনাকে, সাবকনশিয়াস মাইন্ডেও আপনাকে সজাগ করে দেয়, হেই তুমি না বলেছো তুমি ফার্স্ট হবা, তুমি না বলেছো তুমি হাইয়েস্ট মার্কস পাবা, তুমি না বলেছো তোমার, এই যে ব্রেইন আমাকে, সাবকনশিয়াস মাইন্ডে আমাকে জাগ্রত করে দিচ্ছে। তাতে আমার কি হচ্ছে, আমি যখন একটু এদিক সেদিক যাচ্ছিলাম, তখন আবার ফোকাস হয়ে যাচ্ছিলাম। তো এটা কেন হয়? আসলে জায়ান্টস্কোপ একটা, আমি আমার অফিসটা বলে রাখি কথা প্রসঙ্গে, আমার ব্যাংকটা হলো একদম বিমানবন্দর এর সংলগ্ন। তো শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের প্রত্যেকটা প্লেন আমি আমার ব্যাংকের ছাদে যখন উঠি, আমি গুনতে পারি কয়টা আজকে প্লেন ল্যান্ডিং করলো, কয়টা উঠলো। আমি 1 মিনিট 2 মিনিট পর পরই দেখা যাচ্ছে একটা প্লেন টেক অফ করে, আর একটা প্লেন ল্যান্ডিং করে। তো এই জিনিসগুলি যখন আমি দেখি, ছোটবেলায় একটা স্বপ্ন ছিল সব, মানে মনের মধ্যে, যে পাইলট হব। ইন্টারভিউ দিয়েছিলাম বিমান বাহিনীতে, তারপরে হয়েছিল, কিন্তু কিভাবে যেন আর পরবর্তীতে আগানো হয় নাই। যাই হোক, তো বিমান নিয়ে আমার একটা আগ্রহ আছে। বিমানের মধ্যে এই যে জায়ান্টস্কোপ একটা মেশিন আছে, জায়ান্টস্কোপ একটা মেশিন আসলে এটা দিয়ে কি করে? এটা বিমানকে তার সঠিক রাস্তায় রাখে। বিমান যখন আকাশে উড়ে, 1 ডিগ্রি 2 ডিগ্রি এদিক সেদিক হওয়ার কারণে, শুধু 1 ডিগ্রি যদি এদিক সেদিক হয়, তাহলে কিন্তু সে 40 মাইল এদিক সেদিক হয়ে যায় তার গন্তব্যের পথে। আর 2 ডিগ্রি যদি এদিক সেদিক হয়ে যায়, তাহলে বুঝতেই পারছেন কোথায় যাবে। সাথে সাথে এই জায়ান্টস্কোপটা আবার তাকে ইন্ডিকেট করে যে তুমি রুটে আসো, তোমার সঠিক পথে আসো, তোমার সঠিক পথে গেলেই তুমি গন্তব্যে পৌঁছাতে পারবা। এবং বিমান কিন্তু এরকম এদিক সেদিক যায়, আবার তার গন্তব্যে চলে আসে, আবার রুটে চলে আসে, তার ফোকাস ঠিক থাকে, এবং সে শেষ পর্যন্ত কিন্তু সে তার রানওয়েতে গিয়েই ল্যান্ডিং করে। রানওয়ের এদিক সেদিক যদি থাকে, তাহলে কিন্তু সে পুরা অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। এবং এরকম একটা দুর্ঘটনা ঘটেছে 1979 সালে। তখন মানে মেশিন এতটা আপডেটেড ছিল না, একটা বিমান 2 ডিগ্রি এদিক সেদিক হওয়ার কারণে 279 জন যাত্রী নিয়ে সে অ্যান্টার্কটিকা মহাদেশে যায় ধ্বংস হয়ে গিয়েছিল। তো এই জায়ান্টস্কোপটা কেন? জায়ান্টস্কোপটা আমাদের প্রত্যেকের জীবনে খুব ইম্পর্টেন্ট। আমরাও কিন্তু একটু এদিক সেদিক চলে যাই, আমাদের গতিটা রাস্তায়, সঠিক রাস্তায় সব সময় থাকে না। যে রাস্তায় আমি যাইতে চাই, যে গন্তব্যে আমি যেতে চাই, এই গন্তব্যের পথে কিন্তু আমার সবসময় যে আমি ফোকাস থাকতে পারি তা না। কিন্তু আমার অনেক কাজ থাকে, পারিবারিক কাজ থাকে, সামাজিক কাজ থাকে, বিভিন্ন ধরনের কাজে আমরা কিন্তু যুক্ত থাকি। তো চাকরির পাশাপাশি পড়াশোনা করাটা
অত্যন্ত সুকঠিন কাজ, নিঃসন্দেহে সুকঠিন কাজ। কিন্তু তারপরেও আমি পবিত্র কুরআন যখন পড়ি, পবিত্র কুরআনের প্রথম শব্দটা যে 5টা আয়াত নাজিল হয়েছে হেরা গুহাতে, সেই হেরা গুহায় আলহামদুলিল্লাহ আমি গিয়েছি। সেখান থেকে আল্লাহর ঘর দেখা যায়, বাইতুল্লাহ দেখা যায়। তো ওইখানে প্রথম শব্দটা ছিল ইকরা, রিড, পড়ো। তো সেই পড়াশোনা ছাড়া একটা মানুষ কিভাবে থাকতে পারে? তো সেই জন্য যত কিছুই করি আমি না করি, পড়াশোনা আমার লাগবেই। এই পড়াশোনাটা যখন থাকবে আপনার সাথে, তখন দেখবেন অনেক ভাইরাস আপনার ব্রেনকে এফেক্ট করতে পারবে না। তো আমি একদম ফোকাস ছিলাম, 100% ফোকাস থাকতে পারি নাই, কারণ বিকজ অফ আমার চাকরি বা অন্যান্য কাজের পাশাপাশি আমাকে পড়াশোনাটা করতে হয়েছে। তো তারপরেও আমি ফ্যামিলিকে একটু একটু কম সময় দিয়ে ওই সময়টা, রুটিনের পর সময়টা, পরীক্ষার সময়টা, 1 মাস 2 মাস 3 মাস, এই যে সময়টা আমি একদম ফোকাস ছিলাম। তো যে দেখা গেছে আলটিমেটলি রেজাল্টের পরে আমি যখন ফার্স্ট হলাম, সব সাবজেক্টে আমি হাইয়েস্ট মার্কস পেলাম। ব্যাংকিং অ্যান্ড ফাইন্যান্সে আমি হাইয়েস্ট মার্কস পেলাম, আমি রিসার্চ অ্যান্ড ম্যাথোডোলজিতে হাইয়েস্ট মার্কস পেলাম, এবং আমার ধারে কাছেও কেউ নেই। ধারে কাছেও কেউ নাই বলতে আমি বুঝাচ্ছি যে যে 0.5 0.25 এরকম ব্যবধান না, কিন্তু আমার সাথে আরেকজনের ব্যবধান প্রায় 8 মার্কস, মনে হয় 8 মার্কসে। আমি 88 পেয়েছি, উনি 80 পেয়েছে বা 82 পেয়েছে, এরকম। যাই হোক, ওইটা আমার বলা উদ্দেশ্য না। উদ্দেশ্যটা হলো যে এই যে ফোকাস থাকার কারণে আমার যে অ্যাচিভমেন্টটা হয়েছে, এবং আমার যে আত্মশক্তি আরো বেড়ে গেছে, আমার কনফিডেন্স আরো বেড়ে গেছে, আমার ট্রাস্ট লেভেল আরো বেড়ে গেছে, আমার নিজের উপর আমার যে কনফিডেন্স, এটা এত গুণে বেড়ে গেছে যে এখন আমার কাছে মনে হয় ইয়েস, ভেরি মাচ পসিবল, ইটস ভেরি মাচ পসিবল। যদি ফোকাস থাকা যায় কোনো কিছু অ্যাচিভ করার জন্য, তাহলে সেটা খুব খুব বেশি সম্ভব অর্জন করাটা। সো আমি আপনাদেরকে যে কথাটা, বার্তাটা দিতে চাই, সেটা হলো ফোকাস থাকুন, একদম ফোকাস থাকুন। যখন যে কাজটা করবেন সেই কাজটাতে একদম ফোকাস থাকুন, লিখুন, একদম খাতায় লিখে ফেলুন। পবিত্র কোরআনে দেখেন এগুলির ইনস্ট্রাকশন আসছে, পড়ো, এবং তুমি যা জানতা না তা তোমাকে শিখিয়েছেন তোমার রব, কলম দ্বারা শিক্ষা দিয়েছেন। এই যে কলম, পড়া, কলম কেন কলম দিয়া লিখতে বলছেন? প্ল্যানটা লিখে ফেলুন। আপনি যে গন্তব্যে যেতে চান, এই গন্তব্যটা লিখে ফেলুন। তখন দেখবেন ওই গন্তব্যের পথে আপনার একটা গুগল ম্যাপ তৈরি হয়ে যাবে, রাস্তা তৈরি হয়ে যাবে। আর রাস্তা যখন তৈরি হয়ে যাবে, তখন রাস্তা থেকে যখন নেমে পড়বেন, তখন ওই প্লেনের জাইরোস্কোপের মতো আপনি আবার সঠিক পথে, আপনাকে কিন্তু ওই যে বিমানের সিগন্যাল টিম আছে না, যারা কাজ করে, তারা কিন্তু আপনাকে ইনস্ট্রাকশন দিবে। তো এই সিগন্যাল টিমের অলওয়েজ আপনাকে, সিগন্যাল টিম আপনাকে, আপনার ব্রেনের যে সিগন্যাল, ওই ব্রেন আপনাকে সিগন্যাল দিবে যে এই তুমি কি করছো, তুমি তো সঠিক পথে নাই, আবার কামব্যাক করবেন। আরে তুমি তো 1 ডিগ্রি এইদিকে চলে গেছো, আবার কামব্যাক করবেন। এইভাবে আসলে জীবনে ভুল ত্রুটি থাকবে, কারণ কি আমরা তো মানুষ। আশরাফুল মাখলুকাত হিসেবে আল্লাহ আমাদেরকে শিখিয়ে দিয়েছেন যে তোমরা দুর্বল, তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে দুর্বল করে। কিন্তু আল্লাহ আবার বলেছেন যে তোমরা আশরাফুল মাখলুকাত, আল্লাহর সকল সৃষ্টির মধ্যে সেরা সৃষ্টি। তো একজন সেরা সৃষ্টি হিসেবে আমি পৃথিবীতে সেরা কাজটুকু করে যেতে চাই। সেরা কাজটুকু কি, সেগুলো লিখে ফেলুন। যখন আপনি সেরা কাজগুলো লিখে ফেলবেন, তখন ওই সেরা কাজগুলো অর্জনের জন্য আপনি একটা একটা করে ধীরে ধীরে ওই কাজগুলি আপনি কিন্তু খুব সুন্দরভাবে অ্যাচিভ করতে পারবেন। তো এই সেরা কাজগুলি করার জন্য যে যে ডিস্ট্রাকশনসগুলি আছে, এই ডিস্ট্রাকশনসগুলি থেকে আপনি দূরে বের হয়ে আসুন। ডিস্ট্রাকশনস থেকে বের হয়ে যখন আসতে পারবেন, তখন আপনি দেখবেন আপনার গন্তব্যে পৌঁছানোটা খুব সহজ হয়ে যাবে। তো এই গন্তব্যে পৌঁছানোর জন্য আপনার ওই গন্তব্যে কেউ না কেউ আছে, ওই গন্তব্যে যে আছে তাদের সাথে আপনার রিলেশনশিপ বাড়ান, সংযোগ বাড়ান। তারা কিভাবে গিয়েছে ওই জায়গায়, তাদের সাথে সংযোগটা বাড়িয়ে দিন। যে আপনার পথে বাধা হয়ে দাঁড়ায়, তাকে আপনি সাইড করে দিন। যে আপনার মানে ভাইরাস ছড়াবে, আপনাকে নেগেটিভিটির দিকে নিয়ে যাবে, তার কাছ থেকে আপনি দূরে সরে থাকুন।
সত্যিকার অর্থে মানুষকে সৃষ্টি করা হয়েছে সফল হওয়ার জন্য, কিন্তু শয়তানকে সৃষ্টি করা হয়েছে এই মানুষকে ধোঁকা দেওয়ার জন্য, মানুষ যাতে সফল না হতে পারে। আর এই শয়তান চ্যালেঞ্জ নিয়ে আসছে এটাই যে ইহদিনা সিরাতাল মুস্তাকিমের পথে বসে সে মানুষকে ধোঁকা দেবে, সঠিক রাস্তায় তাকে থাকতে দিবে না, মানুষকে হতাশ করে তুলবে, মানুষকে ডিমোটিভেটেড করে ফেলবে। কিন্তু কোনো মানুষ কখনো ডিমোটিভেটেড থাকতে পারে না, না না, কখনো না, কখনো না। চ্যালেঞ্জ করে বলছি, এই জায়গাটাতে আমি কাজ করছি, কখনো কোনো মানুষ ডিমোটিভেটেড থাকতে পারে না। ডিমোটিভেটেড থাকাটা তার জন্য অপরাধ, তার জন্য অন্যায়। যখনই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো কাজে হতাশ হয়ে যেতেন, ডিমোটিভেটেড হয়ে যেতেন, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মেসেঞ্জারকে, তার রাসূল, তার ফেরেশতা এঞ্জেলকে, জিব্রাইল আলাইহিস সালামকে তার কাছে পাঠিয়ে দিতেন। কিন্তু যখনই কোনো কাজ ফিউচারে করব, ইনশাআল্লাহ বলতে হবে। আল্লাহ বলে দিয়েছেন কোরআনের মধ্যে, ইনশাআল্লাহ যদি না বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রিয় রাসূলকে পর্যন্ত পানিশমেন্ট দিয়েছেন। কেন? একটা কাজ করতে গিয়ে একটা মুশরিকদের একটা প্রশ্নের উত্তর দিতে গিয়ে তিনি বলেছিলেন যে ঠিক আছে আগামীকালকে এসো, ইনশাআল্লাহ বলে নাই, আল্লাহ যদি চাহে, এই কথাটা বলে নাই। আল্লাহ খুব মাইন্ড করেছে এটাতে। তারপরে অনেক দিন পর্যন্ত তার কাছে কোনো ওহী আসে না। এই জন্য পাগল প্রায় প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন আত্মহত্যার জন্য পর্যন্ত পাহাড়ে উঠেছেন, ডিমোটিভেটেড হয়ে গেছেন। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জিব্রাইল আলাইহিস সালামকে দিয়ে তাকে সান্ত্বনা দিয়েছেন, আপনি নবী, আপনি সত্যি নবী, আপনি সত্যি রাসূল, আপনার কাছে ওহী আসবে। তখন আবার তিনি সাহস পেতেন। তো মানুষ ডিমোটিভেটেড হবে, ওই যে জাইরোস্কোপের মতো তাকে আবার রাস্তায় চলে আসতে হবে। তো ডিমোটিভেটেড হলে পরে আবার রাস্তায় চলে আসতে হবে। তো গল্পটা শুরু করেছিলাম কিভাবে আমি এমফিলে খুব ভালো রেজাল্ট করেছি, ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছি, কোর্স ওয়ার্ক পরীক্ষায় আমি সর্বোচ্চ নম্বর পেয়েছি সব সাবজেক্টে। এই গল্পটা করতে গিয়ে আজকে আমি আরও কিছু বলতে চাই, যেটা আপনাদের জন্য আমার গল্পের সাথে মিলে যাবে। এই যে ব্রেন অত্যন্ত দামি জিনিস, অত্যন্ত দামি জিনিস। এই ব্রেনকে আপনি খাবার দেন, ব্রেনকে খাবার দেন, শরীরকে সুন্দর রাখার জন্য, সুস্থ রাখার জন্য। সকালে নাস্তা করছেন, দুপুরে খাবার লাঞ্চ খাচ্ছেন, রাতে ডিনার করছেন, আবার 11টার সময় স্ন্যাক্স খাচ্ছেন, 3টা-4টার সময় আবার হালকা স্ন্যাক্স খাচ্ছেন, তারপর সারাদিন পানি খাচ্ছেন, এটা খাচ্ছেন সেটা খাচ্ছেন, শরীরটাকে সুস্থ রাখার জন্য। চিন্তা করুন। আর এই ব্রেন যেটা আপনার আলটিমেট অ্যাসেট, সেই ব্রেনটাকে আপনি কি খাবার দিচ্ছেন? মাস্টার ডিগ্রি করার পরে আপনি আর পড়াশোনা করছেন না, চাকরি যদি হয়ে যায়, একটা ফিক্সড ইনকাম হয়ে যায়, তাহলে তো আর পড়াশোনার কোনো খবরই নেই। ফ্যামিলি, বাচ্চা কাচ্চাদের নিয়ে ভাই আর সময়ই পায় না। বিশ্বাস করুন, সময় কখনো পাওয়া যায় না। সময়কে একটা শিডিউল করুন, সময়কে একটা শিডিউল করুন। 24 ঘন্টা সময়, এই 24 ঘন্টা সময় নিয়ে যারা সফল হয়েছেন, এই 24 ঘন্টা সময়কে শিডিউল করে কাজে লাগিয়েছেন। আর যারা সফল হইতে পারেন নাই, এই শিডিউল মেনটেন করতে পারেন নাই। শিডিউল করুন, ফোকাস থাকুন, এবং এই শিডিউলটার করে আপনি মোটিভেশন না, আপনি ডিসিপ্লিন থাকুন, একদম ডিসিপ্লিন থাকুন। আমি সেটাই বলছি, ডিসিপ্লিন থাকুন। যখন 5 ওয়াক্ত নামাজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য কম্পালসারি করেছেন, এটা কিন্তু একটা ডিসিপ্লিন। আসলে মানুষকে মোটিভেটেড রাখার জন্য, মানুষকে সঠিক পথে রাখার জন্য এটা একটা ডিসিপ্লিন। 5 ওয়াক্ত নামাজ, ফজরের সময় ওঠা, 4:30টার সময় ঘুম থেকে উঠে নামাজ পড়া, আপনার এটা একটা ডিসিপ্লিন। দেখবেন যখন হ্যাবিট হয়ে যাবে, এটা আপনার হ্যাবিট ট্র্যাকারে চলে আসবেন। জিপিএস যেমন ট্র্যাকিং করতে পারে গাড়িটা কোথায় আছে না আছে, এরকম প্লেনকে যেমন ট্র্যাকিং করতে পারে জাইরোস্কোপের মাধ্যমে, সেম ভাবে মানুষের জীবনকে ট্র্যাক করার জন্য এই 5 ওয়াক্ত নামাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই যে দুপুরে জোহরের নামাজ, আসরের নামাজ, বিকেলে মাগরিবের সময়, সন্ধ্যার সময় মাগরিবের, এশার নামাজ, এই যে এখন এশার সময় হয়ে গেছে, এশার নামাজ, এই যে ফজর, জোহর, আসর, মাগরিব, এশা, 5 ওয়াক্ত নামাজের মাধ্যমে আসলে আপনাকে ডিসিপ্লিনের মধ্যে রাখা হচ্ছে। আপনি যাতে কোনোভাবেই আপনার সুনির্দিষ্ট যে রাস্তা আছে, এই রাস্তা থেকে আপনি ডেভিয়েট না হন। ডেভিয়েট হওয়া মানে কি? আপনি ধ্বংস হয়ে যাবেন।
ডেভিয়েট হওয়া মানে কি আপনি সফলতার বন্দরে পৌঁছাইতে পারবেন না, সফলতার স্বর্ণ শিখরে পৌঁছাইতে পারবেন না, চিরস্থায়ী যে জান্নাত আছে জান্নাতে পৌঁছাইতে পারবেন না। আপনাকে কি সুন্দর দোয়া শিখিয়ে দিয়েছে সূরা বাকারা 2 নম্বর সূরা 201 নম্বর আয়াতের মধ্যে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। হে রব, আমাকে দুনিয়ায় সফলতা দাও, হাসানা দাও, কল্যাণ দাও, আখিরাতে সফলতা দাও, কল্যাণ দাও, হাসানা দাও। কত চমৎকার! আর জাহান্নামের আগুন থেকে মুক্ত করো। তাহলে এরকম চিরস্থায়ী একটা সফলতার জন্য আপনাকে দুনিয়া থেকে কিন্তু আগে বলেছে, দুনিয়ার কথা আগে বলেছে। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা। যারা দুনিয়াকে মূল্য দেয় না তাদেরকে আমি বলবো বোকার, স্বর্গে বসবাস করে। অবশ্যই দুনিয়া মূল্যবান, কারণ কি রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা বলছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, দুনিয়ার কথা আগে বলেছেন। তার মানে দুনিয়াতে আপনাকে সফল হইতে হবে, এবং সফল হবেন কিভাবে? অবশ্যই অবশ্যই ফোকাস থাকতে হবে। দেখেন আমার খুব অনেকগুলি কথা আজকে জমে গেছে মনে হয়, অনেক কথার পরে কথা আসছেই, আমি শেষ করতে পারছি না। দেখেন, মসজিদে গেলে আপনার ইমান আর আমলের কথা বলে, এই সেম কথাটা 60 বছর 50 বছর পর্যন্ত শুনে তার ইমান আর আমল ঠিক হয় নাই। আর এই সেম কথাটাই ইউরোপিয়ানরা, আমেরিকানরা, ওয়েস্টার্ন ওয়ার্ল্ড, তারা কিন্তু বিলিভ অ্যান্ড অ্যাকশন বলে। আপনি যা বিশ্বাস করেন সেটা আপনি পাবেন আপনার কাজের মাধ্যমে। যেটা বিশ্বাস করেন ওটাতে ফোকাস থাকেন, ওটাতে অ্যাকশন থাকে, অ্যাক্টিভিটি চলতে থাকবে। আপনি বিশাল বড় করে আপনার গোল সেটিং করেন, বিশাল বড় করে 24 ঘন্টা আপনি শিডিউল করেন। এই 24 ঘন্টা শিডিউল যখন করবেন, আপনি দেখবেন ওই জাইরোস্কোপের মতো অনেক সময় শিডিউল মিস হয়ে যাবে। এই যখন শিডিউল মিস হয়ে যাবে তখন বুঝতে হবে, পরপর 2 দিন যদি শিডিউল মিস হয়ে যায় তখন বুঝতে হবে যে আপনার কোথায়, কি কারণে শিডিউলটা মিস হচ্ছে। 4:30টার সময় বা পৌনে 4টার সময় ফজরের ওয়াক্ত হয়, 3:47 ফজরের ওয়াক্ত হয়ে যায়। এই যে ফজরের ওয়াক্ত হওয়ার পরে আমি আমার মোবাইলে কিন্তু অটো অ্যালার্ম দিয়ে রেখেছি, তা আমার ঘুম ভেঙে যায়। প্রথমে 1 দিন 2 দিন আমি পারি নাই, তারপরে আস্তে আস্তে কিন্তু এটা অটো হয়ে গেছে, এখন হেভি ট্র্যাকারের মধ্যে চলে আসছে। আমি কোনোভাবে ঘুমিয়ে থাকতে পারি না। কিন্তু এর জন্য আমাকে কি করতে হয়, একটু প্রিপারেশন নিতে হয়। যখন আমি দেখেছি যে আমার ঘুমটা পরিপূর্ণ হচ্ছে না, কারণ একটা সুস্থ মানুষের কমপক্ষে 6 থেকে 7 ঘন্টা ঘুমানো প্রয়োজন। এটা আমার কথা না, আমেরিকান সাইকোলজিক্যাল অ্যাসোসিয়েশন এই কথাটা বলেছে রিসার্চ করে। এটা রিসার্চের গবেষণার একটা রেজাল্ট যে হিউম্যান বডির রেস্ট কতটুকু দরকার, এবং আর্লি নাইটে ঘুমিয়ে যেতে হবে। তো এখন আমি যখন দেখেছি যে আমার ঘুমটা কম হয়ে যাচ্ছে, তখন আমি কিন্তু ঘুমটা আগে 10টা থেকে আমি প্রিপারেশন নিতে থাকি ঘুমানোর জন্য, এবং 11টার পরে সব কিছু আমার ক্লোজড। আমি বিছানা করা থাকুক, গোছানো থাকুক না থাকুক, আমি কিন্তু ঘুমিয়ে যাই একদম। গতকালকে যেমন এমন হয়েছে, আমি বিছানা রেডি নাই, আমি এমনি বিছানার মধ্যে পড়ে গেছি। তো আমি ঘুমিয়ে যাচ্ছি, ভান করেছি ঘুমের, কিন্তু আসলেই ঘুম চলে আসছিল। আমার স্পাউস আমাকে টানতেছে, করতেছে যে বিছানাটা রেডি করে দেই। আমার ছোট ছেলে, নান্না ছেলে, 5 ইয়ার্স, সে আমাকে একটার পরে একটা টানাটানি করতেছে, করতেছে, কোনোভাবে আমাকে নড়াতেই পারছিল না। তো এই যে একটা কঠিন প্রতিজ্ঞা, প্রমিস, দৃঢ়তার ব্যাপারে কথা বলতে গেলে আরেকটা কথা চলে আসে। আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের একটা ঘটনা, সেটা হলো তিনি তার জীবদ্দশায় বাবাকে তো আগেই হারিয়েছেন, জন্মের আগেই। জন্মের 6 বছরের জন্মের 6 বছরের মধ্যেই তার মা আমিনাকেও হারিয়েছেন। 8 বছরের মাথায় তার দাদা আব্দুল মুত্তালিবকে হারিয়েছেন। তার একমাত্র শেল্টার ছিল মক্কার সবচেয়ে বড় লিডার, তার চাচা আবু তালিব। তো আবু তালিব যখন মৃত্যুসজ্জায়, তখন মক্কার লিডাররা, মুশরিকরা তার কাছে আসলো যে, লিডার, আপনি তো চলেই যাচ্ছেন, শেষ ক্ষণে চলে আসলেন, আপনার বাতিজা আমাদের এই যে দেবদেবীদেরকে গালাগালি করে বলতে কোরআনের আয়াত দ্বারাই তো দেবদেবীদেরকে গালাগালি করছে, কোরআন আর আয়াত পড়ছে। এখন মুশরিকরা বলতেছে যে তাদেরকে গালাগালি করতেছে, তাদের দেবদেবীদেরকে পূজা করতেছে, মুশরিকরা যাদের পূজা করতেছে, আর কোরআনে তাদেরকে ভিত্তিহীন বলতেছে। তো
আপনার ভাতিজার সাথে আমাদের বিরোধটা মীমাংসা করে দিয়ে যান। বিনিময়ে যে সে যা চায় আমরা তাই দিব। কি চায়? সে মক্কার রাজত্ব চায়, আমরা তাকে রাজা বানিয়ে দিব। সে সবচেয়ে বেশি ধনসম্পদশালী হতে চায়, সবচেয়ে বেশি ধনসম্পদশালী করে দিব। সে সবচেয়ে বেশি সুন্দরী নারীদেরকে বিয়ে করতে চায়, আমরা মক্কার সবচেয়ে সুন্দরী নারীদেরকে তার কাছে বিয়ে দিয়ে দিব। একটা পুরুষের জীবনে আর কি চাওয়ার থাকে বলেন? তো চাচা আবু তালিব ভাতিজাকে ডেকে, মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে ডেকে অফারটা প্রপোজ করলেন যে ভাতিজা এইরকম অফার আসছে, কি বলবো, কি করবো তুমি বলো। তো মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তো অটল অবিচল, তিনি উত্তরটা দিলেন কি, মাইন্ড ইট, খুব ভেরি কশাসলি, কেয়ারফুলি শব্দটা শুনুন, বাক্যটা শুনুন। উত্তরটা কি দিয়েছেন? যে চাচা আমার এক হাতে যদি সূর্য এনে দাও, আর এক হাতে যদি চন্দ্র এনে দাও, চিন্তা করুন দৃঢ়তা কাকে বলে? সূর্য আর চন্দ্র পৃথিবীতে কারো হাতে এনে দেয়া যায়? তারপর সেই রকম একটা কমিটমেন্ট, আমার এক হাতে যদি সূর্য এনে দাও, আর এক হাতে যদি চন্দ্র এনে দাও, আমার যে রাস্তা, আমার যে রোড, সেই রোড থেকে আমি 1 ডিগ্রিও 1 চুলও বিচ্যুত হব না। একত্ববাদের যে দাওয়াত নিয়ে আমি কাজ করছি, সেই রাস্তা থেকে 1 চুলও। এটা হলো দৃঢ়তা, এটা হলো কমিটমেন্ট। মানুষ যখন ফোকাস থাকে, দৃঢ়তা থাকে, তখন তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানোর জন্য আর কোনো বাধাই থাকে না। অনেকে বলে যে আমার তো টাকা নাই, অনেকে বলে আমার তো পয়সা নাই, অনেকে বলে আমার তো সুযোগ সুবিধা নাই, অনেকে বলে আমি তো ঢাকার বাহিরে, অনেকে বলে যে আমার তো মানে ব্যবসা করার জন্য ক্যাপিটাল নাই, অনেকে বলে আমার তো যোগ্যতা নাই, পড়াশোনা নাই। আসলে আসলে কোনো বাধাই আর বাধা না, যদি আপনি দৃঢ়তা অবলম্বন করেন, ফোকাস থাকেন, শিডিউল করেন, বিশ্বাস করেন, আপনি সফল হবেন হবেন হবেন, নিঃসন্দেহে হবেন সফল, এতে কোনো সন্দেহ নাই। তো অনেকগুলো কথা বলে ফেললাম, আমার সফলতার গল্প দিয়ে শুরু করেছিলাম। আপনাদের সফল হওয়ার জন্য আমি এই জাইরোস্কোপ একটা রুটে নিয়ে আসতে চাই। আমরা এই কাজটা করছি স্কিল বিল্ডার্স একাডেমিতে। স্কিল বিল্ডার্স একাডেমি প্রধানমন্ত্রীর কার্যালয়ের অনুমোদনপ্রাপ্ত একটি প্রতিষ্ঠান, NSDA, ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট অথরিটি। এবং এই স্কিল ডেভেলপমেন্ট, স্কিল বিল্ডিংয়ের যে আমাদের যে মূল মোটো, সেটা হলো বিল্ডিং ইউর স্কিলস, নট ইউর রেজুমে। একটাই লক্ষ্য আমাদের, হতে হবে দক্ষ। যদি দক্ষতা অর্জন করতে পারেন, পৃথিবীতে আপনি যে জায়গায় পৌঁছাতে চান সেই জায়গায় আপনি পৌঁছতে পারবেন ইনশাআল্লাহ। তো কেন আমাদের এই স্লোগানটা? আমার পিএইচডি রিসার্চের প্রত্যেকটা চ্যাপ্টারে, প্রত্যেকটা প্যারাগ্রাফ শেষে বিল্ড ইউর স্কিলস, বিল্ড ইউর স্কিলস, স্কিল ডেভেলপমেন্ট চ্যাপ্টার, স্কিল ডেভেলপমেন্ট চ্যাপ্টার, অনলি স্কিল। বিশ্বাস করেন, স্কিল, এত ভালোভাবে স্কিল শব্দটা আর কখনো আমি শুনি নাই। রিসার্চ আসলে মানুষকে বদলায় দেয়। রিসার্চ আমার জীবনকে বদলায় দিচ্ছে সত্যিকার অর্থে। আমার এখন সারাউন্ডিংস পুরো পৃথিবীর বেস্ট স্কলারদের সাথে, আমার সারাউন্ডিংস এখন হার্ভার্ড ইউনিভার্সিটির স্কলারদের সাথে, আমার সারাউন্ডিংস এখন অক্সফোর্ড ইউনিভার্সিটির স্কলারদের সাথে, আমার সারাউন্ডিংস এখন ক্যামব্রিজ ইউনিভার্সিটির স্কলারদের সাথে। আমি কিন্তু এখন আমাকে আমার যে গণ্ডি আছে, চারিপাশ আছে, ওখানে যাই যা বলুক, যা ইচ্ছা তা বলুক, আমার তাতে কিচ্ছু যায় আসে না। আরেকটা জিনিস আমি শেয়ার করব, যেটা আমাদের জীবনে হয়ে থাকে, বা ইয়াংদের জীবনে হয়ে থাকে, ইয়ুথদের জীবনে হয়ে থাকে। কে কি বললো এটাতে তারা খুব কাম দেয়, হাসাহাসি করে। আরে কে কি বলছে, ও একটা বলছে, মা একটা কথা বলছে, বাবা একটা কথা বলছে, চাচা একটা কথা বলছে, ভাই একটা কথা বলছে, বোন একটা কথা বলছে, বন্ধু বান্ধব একটা কথা বলছে। সবচেয়ে বেশি তারা এফেক্টেড হয় বন্ধু বান্ধবের দ্বারা। আরে তোর দ্বারা কিছু হবে না, এই যে তার ব্রেনে এটা ঢুকাই দিল না, ওই ব্রেন তাকে এটাই আলোড়িত করছে, আন্দোলিত করছে, আরে আমার দ্বারা আসলে কিছু হবে না। কিন্তু ওই সেম ছেলেটা, ওই সেম মেয়েটা 4 বার 5 বার ফেল করা, 4টা 5টা সাবজেক্টে ফেল করা, 6, 7, 8-এ, সে যখন ক্লাস 10-এ উঠে
এসএসসি পরীক্ষা দেয়, তখন ফার্স্ট ক্লাস মানে স্ট্যান্ড হয়, বোর্ড স্ট্যান্ড করতে পারে। কিভাবে সম্ভব? ফোকাস, শিডিউল, সে করেই ছাড়বে এরকম দৃঢ়তা তার জীবনে চলে আসছে, তার কাছে এরকম মোটিভেশন চলে আসছে। এখন আপনারা বলবেন, আমার ভাতিজা কথাটা বলে, তানজিল হাবিবি ফাহাদ, তাকে আমি অত্যন্ত আদর করি, অত্যন্ত মহব্বত করি, খুব ভালো লাগে। সে আমাদের পরিবারের সবচেয়ে বড় সন্তান, ছোট্ট বেলা থেকে সে আমাদের পরিবারের সবচেয়ে বড়। সে বলে, চাচু মোটিভেশন পাওয়া যায় যখন আমি কথাগুলি শুনি, কিন্তু এটা ধরে রাখতে পারি না, বা এটা মোটিভেশনটা থাকে না। আসলে মোটিভেশন কখনো থাকে না, এটাই স্বাভাবিক। এই জন্যই তো ডিসিপ্লিনে আসতে হবে। আপনি দেখবেন ওয়াজ মাহফিলে যখন যায়, তখন সারা রাত ওয়াজ শুনে, তারপরে সকালবেলা বছরের নামাজের সময় আর খবর নাই, গো ডিসিপ্লিন নাই। ওই যে মোটিভেশন দিয়ে তো ডিসিপ্লিন হবে না, মোটিভেশনের সাথে সাথে ডিসিপ্লিন ঠিক করতে হবে। এই জন্যই তো 5 ওয়াক্ত নামাজ দিয়েছে, ডিসিপ্লিন। আপনি ডিসিপ্লিনের মধ্যে যদি না থাকেন, কখনোই আপনি মোটিভেশন কাজ করবে না। তো মোটিভেশনের সাথে সাথে ডিসিপ্লিন ঠিক করেন, শিডিউল করেন, 24/7 শিডিউল করেন। তখন দেখবেন আপনি ওই জাইরোস্কোপের মতো, আবার একবার শিডিউল মিস হয়ে গেছে, 2 দিন শিডিউল মিস হয়ে গেছে, আপনি ক্রস চিহ্ন দেন। একদম 365 দিনের, আপনি টোটাল জীবনের, আপনি আগামী 40 বছর 50 বছরের একটা শিডিউল করে ফেলেন, ট্রেকার করে ফেলেন, হ্যাবিট ট্রেকার। অন্যদের চেয়ে আলাদা আপনি। তখন আপনি 1 ডিগ্রি 2 ডিগ্রি ওইদিকে এদিকে সেদিকে যখন যাবেন, ওই যে জাইরোস্কোপ যেমন প্লেনটাকে আবার রাস্তায় নিয়ে আসে, সেম ভাবে আমি তো ড্রাইভার, আমি ড্রাইভিং করতে পারি, ভালো ড্রাইভিং করি। আমার ফ্যামিলি, আমি যখন ড্রাইভিং করি তখন বলে যে আমরা কমফোর্ট ফিল করি, কিন্তু ড্রাইভারের সাথে তারা গাড়িতে উঠতে খুব ভয় পায়। আমি আবার চিন্তা করি অন্যভাবে, যে প্রতিদিন আসা যাওয়ার পথে ড্রাইভার যদি আমাকে পিক করে, তাহলে আমার 2-3 ঘন্টা সময় বেঁচে যায়। এই 2-3 ঘন্টা সময় যদি আমার বেঁচে যায়, মাসে আমার প্রায় 60-70 ঘন্টা আমি পাওয়া যায়। এই 60-70 ঘন্টা যদি আমি পড়াশোনা করি, আমি গাড়িতে বসে বসে আমি একটা আর্টিকেল পড়লাম, একটা ভালো স্কলারের স্কোপাস ইন্ডেক্সের, Q1 জার্নালের, Q2 জার্নালের একটা আর্টিকেল পড়লাম, ওই প্রফেসরের সাথে একটু কমিউনিকেট করলাম, একটা মেইল দিলাম, তাহলে দেখেন আমার 60-70 ঘন্টা আমার কিন্তু পড়াশোনা বেশি হয়ে যাচ্ছে। আমি ওইভাবে চিন্তা করি। তো এইভাবে, এই জন্য আমি ড্রাইভার কমফোর্ট ফিল করি। ভালো ড্রাইভার আমাকে খুব কমফোর্ট দেয়। তো এই কথাগুলি এই জন্য শেয়ার করছি, আপনি ছোট 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 বিষয়গুলিকে একদম ছাইকা নিয়ে বের করে আনেন। আমি যে কথাটা বলতেছিলাম, যে ইয়তদের জীবনের কথাটা, ইয়তদের জীবনে এরা খুব দ্রুত ডিমোটিভেটেড হয়ে যায়, বন্ধুদের একটা কথার দ্বারা খুব বেশি ফ্রাস্ট্রেটেড হয়ে যায়, অনেক সময় মানে ট্র্যাক হারায় ফেলে। তো আমি বলবো, ভাই, যে যাই বলুক, যত বড় কষ্টই আপনি পান, যত বড় দুঃখই আপনাকে দেখ, যত বড় ব্যথাই আপনাকে দেখ, যত বড় লসই আপনি খান, পৃথিবীতে তো আসার সময় আপনি কিছুই নিয়ে আসেন নাই, জিরো। আপনি যে লাইফটা এতদিন লিড করতেছেন, এটাই তো বোনাস। সো আমি আমার ব্যাংকের একটা কোর ব্যাংকিং সফটওয়্যার আছে, T24। এই কোর ব্যাংকিং সফটওয়্যার T-24 এর টি নিয়েছি আমি, আর 24-কে সেকেন্ড বলেছি। T-24 সেকেন্ডে আপনি সবকিছু ভুলে যান, সবাইকে ক্ষমা করে দিন। আপনি দেখবেন কি যে একটা আনন্দ পাবেন, কি যে একটা প্রফুল্ল অনুভব করবেন। আপনার প্রতিশোধ নেওয়ার কোনো হিংসা থাকবে না, আপনার শুধু সফলতা, আপনার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানোর একটা গল্প তৈরি হবে। এই জন্যই আমরা স্কিল বিল্ডার্স একাডেমিতে প্রতি শুক্রবারে 4টা থেকে রাত 10টা পর্যন্ত হিউম্যান পসিবিলিটিস নিয়ে আমরা আলোচনা করি, ডে লং প্রোগ্রাম করি। আমরা দেশের ডে লং প্রোগ্রাম করি, দেশের বাহিরেও ডে লং প্রোগ্রাম করি। আপনারা আমাদের স্কিল বিল্ডার্স একাডেমির সাথে যুক্ত হন, আপনার স্কিল বিল্ড করুন প্রতিনিয়ত শিডিউল করে, যে আজকে কি শিখলাম। আপনি বেলা শেষে রাতে ঘুমানোর আগে একটু ক্যালকুলেশন করেন, একটু আপনার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টসটা মিলান। ভাই, আবার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস চলে আসছে, কিছু বলতেই হয়। কোর যে কম্পোনেন্টস আছে একটা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টসে,
যে কোনো প্রতিষ্ঠানের কিন্তু আপনার ব্যালেন্স শিট করতে হবে। এই ব্যালেন্স শিটটা হলো একটা কোর কম্পোনেন্টস। অ্যাসেট আর লায়াবিলিটিস, আপনার অ্যাসেট ইকুয়াল টু লায়াবিলিটিস মিলতে হবে। আপনার প্রফিট জেনারেট করতে হবে, ইনকাম জেনারেট করতে হবে। তাহলে ইনকাম স্টেটমেন্টটা হলো একটা কোর স্টেটমেন্ট। তাহলে ব্যালেন্স শিট, ইনকাম স্টেটমেন্ট, ইনকাম জেনারেট করতেই হবে, গ্রোথ করতেই হবে। আলটিমেট বেনিফিট হলো আপনাকে কন্টিনিউয়াসলি গ্রোথ করতে হবে। আপনার জীবনের যেমন গ্রোথ হচ্ছে, আপনার বয়সের যেমন গ্রোথ হচ্ছে, আপনার বিজনেসেরও গ্রোথ করতে হবে। গ্রোথ যদি না থাকে তাহলে কিন্তু এই বিজনেস আর কখনোই টিকে থাকবে না। আপনি মনে করতেছেন যে ভাই আর পারি না, আর পারি না, অনেক হয়েছে, এবার এখানে স্টপ। স্টপ হওয়া মানে হলো আপনাকে আপনি ধ্বংস করে দিচ্ছেন। কখনো স্টপ নাই, পৃথিবীতে কখনো স্টপ হবে না। পৃথিবী যখন কিয়ামত হয়ে যাবে তখন স্টপ। এর আগে পর্যন্ত কন্টিনিউয়াসলি গ্রো করতে হবে, গ্রো 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 গ্রো। তো প্রতিদিন আপনি কি গ্রোথ করলেন, প্রতিদিন আপনার কি স্কিল অ্যাচিভ হলো, এই জিনিসগুলি আপনি হিসাব করেন, একটা শিডিউল মেনটেন করেন, ডায়েরি মেনটেন করেন। আপনাকে নিজেই আপনি থ্যাংক ইউ জানান যে না, আজকে আমি অন্তত একটা স্কিল শিখেছি। বিশ্বাস করেন, আমি রিসার্চ করতে গিয়ে আইইউটিতে একটা কোর্স করি, যেটা ওআইসির বাংলাদেশে একটা সেরা প্রতিষ্ঠান। 36টা দেশের লোক এখানে পড়াশোনা করছে এবং অত্যন্ত উঁচু মাপের একটা প্রতিষ্ঠান। আপনি যদি কখনো গাজীপুর যান, এই প্রতিষ্ঠানটাতে এমনিতে ঢুকতে দিবে না আপনাকে, কোনো রেফারেন্স ছাড়া আপনাকে ঢুকতে দিবে না। তো ওইখানে আমি আমার সুপারভাইজার স্যার প্রফেসর ডক্টর জহির রায়হান স্যার এবং আমার যে কো সুপারভাইজার আছেন প্রফেসর ডক্টর আবুল কালাম আজাদ স্যার, এই আইইউটির যিনি প্রফেসর, তিনি আমাকে একটা সুযোগ দিয়েছিলেন 3 দিনের একটা কোর্স করার জন্য। সেখানে আমি বিজনেস এই পাইথনের বেসিক কোর্সের উপর একটা কোর্স করেছিলাম। তো পাইথন হলো বেস্ট অফ দ্য বেস্ট রিসার্চ টুল ইন দিস মডার্ন ওয়ার্ল্ড। আপনি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যে দেখেন, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সব কিছু কিন্তু এই পাইথন থেকে নেওয়া হয়। সো এই পাইথন যখন আমি শিখতে গেলাম ওখানে, আমি 3 দিনের একটা কোর্সে ফার্স্ট হলাম। ফার্স্ট, আমার আত্মবিশ্বাস যে কোথায় চলে গেছে। আমি কিন্তু তখন কিছু বুঝি আর না বুঝি, সারা রাত জেগে সারা দিন করে এই ল্যাবে পড়ে থাকতাম। ল্যাবে পড়ে আমার স্যাররা বলতেন যে ভাই, আপনার যে বয়স, এই বয়সে আপনি কিভাবে পাইথনের মতো জায়গায় এসে ফার্স্ট হয়ে গেলেন, বা আপনি কেমনে। আমরা তো নিজেরাই, আমার যে প্রফেসর একজন আছেন, উনি ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির প্রফেসর এবং কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের উনি হেড, প্রফেসর মাসুম স্যার বলে যে স্যার আপনি অন্য কারোর দিয়ে কাজগুলি করাই নিন। কিন্তু উনি পরে আমারে বললো যে ভাই, আমি অবাক হয়ে যাচ্ছি, বিশ্বাস করেন আপনারা দেখে আমি অবাক হয়ে যাচ্ছি, এতটা এনথুসিয়াস্টিক, এতটা লার্নিং মাইন্ড আপনি কিভাবে কি দেখাইলেন, চমক দেখাইলেন। আলহামদুলিল্লাহ, আমি আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া আদায় করছি। আমি শুধু আপনাদেরকে এইটুকু বলতে চাই যে ফোকাস করলে পরে চেঞ্জ হয়ে যাবে, ফোকাস করলে পরে চেঞ্জ হয়ে যাবে। এই যে পাইথনে দেখেন, আমি কিছু না জেনেই ফার্স্ট হয়ে গেছি। তারপরে আমি মাস্টারি অর্জন করার জন্য আমি কিন্তু কন্টিনিউয়াসলি w3skills.com এ গিয়ে আমি শিখছি। আমি যার কাছে সুযোগ পাচ্ছি তার কাছে শিখছি, কলিগদের কাছে শিখছি। কলিগদের মধ্যে অনেকেই পাইথন জানে না, কিন্তু কিছু কিছু খুঁজতে এটা আরেকটা জিনিস, এটা দারুণ একটা জিনিস। আপনাদেরকে একটা ট্রিক্স শিখে দিই। এই ট্রিক্সটা হলো, যখন আপনি কোনো কিছুতে ফোকাস করবেন, যেমন আমি এখন গাড়ি কিনতে চাচ্ছি, গত 1 বছর যাবত আমার হয়ে আছে, এনটাইটেল হয়ে আছে, আমি নতুন গাড়ি কিনবো। পুরান গাড়ি, আমাদের ব্যাংকের একটা সিস্টেম আছে, 6 বছর পর আমি নতুন গাড়ি কিনতে পারি, 3 বছর পরে আমি নতুন গাড়ি কিনতে পারি। তো আমি গত বছর এনটাইটেল হয়েছি, কিন্তু কিনবো করে আর কিনা হচ্ছে না। পিএইচডির এক্সাম যাচ্ছে একটার পরে একটা। তো আমার কাছে এখন আমি যে গাড়িটা কিনবো সেই গাড়িটাই চোখে ভাসে, খালি রাস্তায় আমি সেই গাড়িটাই দেখি। বিশ্বাস করেন, এটা একটা ম্যাজিক। আপনি যখন ফোকাস হবেন না, ওই রিসোর্সগুলি আপনার সামনে চলে আসবে। আমি যখন পাইথন নামও শুনি নাই, আর এই ওআইসির প্রতিষ্ঠান আইইউটির মাধ্যমে যখন আমি পাইথনে ফার্স্ট হলাম, তারপরে পাইথন ছাড়া যেন আমি কিছুই দেখি না। এখন আমি কিন্তু পাইথনে আস্তে আস্তে একটা পর্যায়ে চলে আসছি। ইনশাল্লাহ আমি পাইথন এখন শেখাতেও পারি, আলহামদুলিল্লাহ। তো এটা হলো, আমি 24 সেকেন্ডে আপনি সব কিছু ভুলে যান
এবং আপনার স্কিল ডেভেলপ করেন, আপনার স্কিল বিল্ডিং করেন, দেখবেন আপনি পৃথিবীতে এক অনন্য যোগ্যতায়, অনন্য উচ্চতায় পৌঁছবেন। এটাই আমি বলতে চাচ্ছিলাম, যে আমার জীবনের গল্প দিয়ে আপনাদেরকেও সফলতার স্বর্ণ শিখরে পৌঁছাতে চাই। আমি কিছুই না, আমি নাদান, আমি কিছুই পারি না, বাট ফোকাস করার কারণে, ফোকাস থাকার কারণে আমার জাইরোস্কোপের মতো আমার জীবনকে, প্লেনকে যেমন জাইরোস্কোপের মতো নিয়ন্ত্রণ করে তার রাস্তায় থাকার জন্য, আমারও জাইরোস্কোপের মতো এখন আমি আমার লক্ষ্যে অটল অবিচল থাকার চেষ্টা করছি। এবং যত ধরনের ডিস্ট্রাকশন আছে, বর্তমান যুগের সবচেয়ে বড় ডিস্ট্রাকশন মোবাইল, স্মার্টফোন। ভাই বিশ্বাস করেন, টুং করে একটা শব্দ হয় আর এই স্ক্রলিং শুরু হয়। ভাই এটার মধ্যে কি আছে আমি জানি না। আমিও আগে একটু ছিলাম না যে তা না, কিন্তু আমার মনে হয়েছে এখন এটা একটা পুরাপুরি বোগাস, শুধু শুধু আমার সময় নষ্ট করছে। এত মহামূল্যবান সময় চলে যাচ্ছে, সেই সময়টাকে কাজে লাগান। পৃথিবীর সব কিছু দিয়ে কিন্তু এই সময় আর ফিরে আসবে না। সো এই মোবাইল ডিস্ট্রাকশন থেকে নিজেকে সেভ করুন। মোবাইলকে একটা আলাদা জায়গায় তালাবদ্ধ করে রাখুন। কোনো দরকার নাই সাথে সাথে ফোন রিসিভ করার, কোনো দরকার নাই স্ক্রলিং করার, কোনো দরকার নাই সোশ্যাল মিডিয়াতে স্ক্রলিং করার। কি লাভ ভাই? হ্যাঁ, যদি আপনি ব্যবসা করেন, যদি আপনি কোনো কারণে আপনার সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের জন্য খুব দরকার হয়, অবশ্যই আপনি সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ থাকুন, সমস্যা নেই। কিন্তু আননেসেসারি, যেটা আপনার কোনো কাজেই লাগছে না, সেই জায়গায় কেন আপনি ডিস্ট্রাকশনের পথটা বেছে নিচ্ছেন, সময়কে নষ্ট করছেন? বিশ্বাস করুন, ঘন্টার পর ঘন্টা চলে যায়, তারপরে নিজেই জানে না, সে হতাশ হয়ে যায়। কারণ কি, এখানে তো কেউ মানে সবার সফলতার গল্পগুলো শেয়ার করে, তার যে পিছনে কত কষ্ট আছে এটা কিন্তু শেয়ার করে না সে। আমার বন্ধু অস্ট্রেলিয়া যায় ঘুরছে, নিউজিল্যান্ড যায় ঘুরছে, তার স্ত্রীকে নিয়ে ঘুরছে, তার বাচ্চাকে নিয়ে ঘুরছে। আমি কি করছি? এই যে আমার মধ্যে একটা হতাশা তৈরি হয়ে গেল না, আমাকে কিন্তু ডিমোটিভেটেড করে দিচ্ছে। তারপরে শেখ হাসিনা কোথায় গেছে না গেছে, ও মরছে না আছে, কার বিচি আছে কার বিচি নাই, কাওয়া কাদের কি কইছে না কইছে, উপদেষ্টা আসিফ কি কইছে না কইছে, এতে আমার কি যায় আসে ভাই? আমার যদি স্কিল বিল্ড করতে পারে, আমার কাঙ্ক্ষিত লক্ষ্যে আমি পৌঁছাতে পারবো। রাস্তায়, অফিসে ঢুকলে আশেপাশের মানুষগুলো দেখবেন আপনাকে মানে হয়তো কথা, গল্প, আড্ডা, হাসাহাসি, হয়তো, অথচ সে অফিসে বসেও যদি সে চায়, ফোকাস থাকে, অফিসের কাজ শেষ করেও কিন্তু সে 1 ঘন্টা 2 ঘন্টা পড়তে পারে। সো ফোকাস থাকুন, শিডিউল করুন, হ্যাবিট ট্র্যাকার তৈরি করুন, কমিটেড থাকুন। সফলতা আমার লাগবেই, সফল আমি হব ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ সফলতা আমার লাগবেই।